দুইটাই দেখাতে বলছে না, প্যারামেট্রিক টেস্ট আর নন প্যারামেট্রিক টেস্ট? হ্যাঁ ভাই। আচ্ছা, আমি প্রথমে বলি, আমি কিন্তু লার্নিং ফেজে আছি, তো ভুল ভ্রান্তি হইলে তোমরা একটু ঠিক করে নিও, ঠিক আছে? জি ভাই। তাহলে প্রথমে আসি যে আমরা যেহেতু কি স্ট্যাটিস্টিক্স এর ভিতরেও আসতেছি, তো আমরা কি জানি যে নর্মালি স্ট্যাটিস্টিক্স কি আর আমরা হচ্ছে একটা কথা প্রায়শই শুনি না, যে পপুলেশন আর স্যাম্পল। তোমরা যখন কাজ করো তখন তো এই ওয়ার্ডটা বারবার ইউজ করো, স্যাম্পলের কথাটা। আসিস নাকি ঘুমাই গেছিস সব? না ভাই, আছি আমরা সবাই। ভাই আপনি বলতে থাকেন, আমরা ভাই এরকমই চুপচাপ শুনতে আচ্ছা, থাকি। ঠিক আছে। তাহলে আমরা জানি যে মনে করো একটা ডিস্ট্রিক্টের যতগুলা জনসংখ্যা, ঠিক আছে, ডিস্ট্রিক্ট হিসেবেই চিন্তা করি, তাহলে যতগুলো লোকজন আছে সব বলতে কি বোঝাচ্ছে? পপুলেশন বোঝাচ্ছে। তো ধরলাম যে একটা সিটিতে 30,000 লোক আছে, ঠিক আছে। তো তুমি কোনো একটা কাজ করতে গেলে, একটা রিসার্চ ওয়ার্কই করতে গেলে, সবার ডাটা নিয়ে কি কাজ করা পসিবল? 30,000 না লোকের ভাই। ডাটা নিয়ে মানে কাজ করা পসিবল না। তো ওই 30,000 লোকটা হচ্ছে আমাদের পপুলেশন, ঠিক আছে। তো এই পপুলেশনের থেকে আমরা কিছুটা মানে কিছু সংখ্যক সিলেক্ট করে নিই, সেটা হতে পারে ইএমএন এর ফর্মুলা হতে পারে, বা অনেক ধরনের স্যাম্পলিং স্ট্র্যাটেজি আছে। সেখান থেকে আমরা কিছু সংখ্যক সিলেক্ট করে নিই যে এতজন মানুষের আমরা হচ্ছে সার্ভে করব, সেটা অ্যানালাইসিস করব। তো সেই পপুলেশন থেকে আমরা যে কয়জনকে সিলেক্ট করলাম সেটা হচ্ছে স্যাম্পল, ঠিক আছে। এখন সেই স্যাম্পল থেকে আমরা যদি কোনো অ্যানালাইসিস করি, স্ট্যাটিস্টিক্স অ্যানালাইসিস, বা যেমন মিন, মিডিয়ান, মোড, এগুলো যদি করি, তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে স্ট্যাটিস্টিক্স, ঠিক আছে। আর ইন কেস যদি আমরা কখনো পুরো পপুলেশনের ডাটা নিয়ে মিন, মোড, মিডিয়ান এগুলো বের করি, তাহলে সেটা হয় আমাদের হচ্ছে প্যারামিটার, ঠিক আছে। যেহেতু আমরা প্যারামেট্রিক নন প্যারামেট্রিক টেস্ট করবো, তাহলে সেক্ষেত্রে আমাদের জানা লাগবে যে প্যারামিটার কি। তাহলে পপুলেশন থেকে মানে টোটাল পপুলেশন নিয়ে যদি আমরা কাজ করি, তাহলে সেটা হচ্ছে আমাদের প্যারামিটার। এখন নিশ্চয়ই পুরা পপুলেশন নিয়ে কাজ করা ইজি না, সেটা অনেক টাফ। তাহলে সেই জন্য আমরা কি করি, একটা স্যাম্পল সিলেক্ট করে নিয়ে সেটার অ্যানালাইসিস গুলো করি। যেমন আমরা যদি ধরি যে একটা মিন বের করলাম, সেটা হতে পারে 5.6। এখন এই 5.6 শুধুমাত্র ওই স্যাম্পলের জন্য মিন পাইলাম। এখন আমাদের পপুলেশনের জন্য সেই 5.6টাই থাকবে কিনা, বা এর মিনটা আশেপাশে থাকবে কিনা, কতটুকু রিলায়েবল, এইগুলোর জন্য আমরা কিছু টেস্ট করি। তো সেই টেস্টের মধ্যে দুইটা, একটা প্যারামেট্রিক টেস্ট আর একটা হচ্ছে নন প্যারামেট্রিক টেস্ট। দুইটাই হচ্ছে আমরা হাইপোথিসিস টেস্ট করার জন্যই করি। তাহলে আমরা প্রথমে আসি যে প্যারামেট্রিক টেস্ট যেটা। তো আমরা হচ্ছে প্যারামেট্রিক টেস্ট যখন করব তখন কিছু অ্যাজাম্পশন লাগবে আমাদের। আর সেই অ্যাজাম্পশন যখন হবে, যেমন হতে হবে ডাটা যেগুলো আছে সেটা নর্মাল ডিস্ট্রিবিউশন থাকতে হবে, তারপরে হোমোজেনাস ভ্যারিয়েন্স থাকতে হবে। এখন যদি বলি যে নর্মাল ডিস্ট্রিবিউশন, হোমোজেনাস ভ্যারিয়েন্স, তোমরা স্ট্যাটিস্টিক্সে হয়তো বা পড়ছো, আর যদি ভুলে যাও তাহলে একবার দেখে নিও। নর্মাল ডিস্ট্রিবিউশন বলতে আমরা বুঝি যে ডাটা মানে ভ্যালু আর যেটা আছে হোমোজেনাস ভেরিয়েশন। তাহলে আমাদের যে প্রত্যেকটা স্যাম্পলের জন্য আলাদা আলাদা যদি আমরা মিন পাই, সেটার মধ্যেও একটা কমন ইন্টারভেল থাকতে হবে। সেটা যদি থাকে বা কমন একটা ভেরিয়েন্স থাকে, তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে হোমোজেনাস ভেরিয়েন্স। আর আমাদের স্যাম্পল সাইজ থাকতে হবে অনেক বেশি, কমনলি 30-এর বেশি যদি থাকে, তাহলে আমরা সেখানে হচ্ছে প্যারামেট্রিক টেস্ট করি। আর প্যারামেট্রিক টেস্ট আমরা কি জন্য করি? নর্মালি কোনো হাইপোথিসিস টেস্ট করার জন্য। হাইপোথিসিস কি জানি, যে সেট অফ অ্যাজাম্পশনস যেগুলো স্ট্যাটিস্টিক্যালি প্রুভ করা যায়, যেমন নাল হাইপোথিসিস, অল্টারনেটিভ হাইপোথিসিস। আর আরেক জায়গায় ইউজ করতে পারি যে আমরা বিভিন্ন গ্রুপের মধ্যে যদি মিন কম্পেয়ার করতে চাই, তাহলে সেখানে আমরা প্যারামেট্রিক টেস্ট করতে পারি। আর বিভিন্ন ভ্যারিয়েবলের মধ্যে রিলেশনশিপ কি ধরনের আছে, সেটা স্ট্রং রিলেশনশিপ, মডারেট কিনা, এগুলো আমরা প্যারামেট্রিক টেস্ট থেকে করতে পারি যদি আমাদের অ্যাজাম্পশন গুলো মিট করে। যেমন নর্মাল ডিস্ট্রিবিউশন হতে হবে, না হলে হোমোজেনাস ভেরিয়েন্স, এগুলো যদি হয় তাহলে আমরা সেক্ষেত্রে প্যারামেট্রিক টেস্ট করতে পারি।
এগুলো যা অ্যাডভান্টেজও আছে ডিসঅ্যাডভান্টেজও আছে। যেমন অ্যাডভান্টেজের মধ্যে যদি আসি, স্ট্যাটিস্টিক্যাল পাওয়ার যেটা আছে, মানে অ্যানালাইসিসের যে ভ্যালুগুলো আসবে বা রেজাল্ট আসবে সেটা অনেকটা রিলায়েবল আর প্রিসাইজ এস্টিমেট দেয় একটা। আর কমপ্লেক্স অ্যানালাইসিস যেমন রিগ্রেশন, অ্যানোভা, অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স, সেগুলো ভালোভাবে হ্যান্ডেল করতে পারে হচ্ছে প্যারামেট্রিক টেস্ট। ডিসঅ্যাডভান্টেজের মধ্যে যদি আসি, যে সবসময় নর্মাল ডিস্ট্রিবিউশন লাগবে। তোমার যে ডাটাগুলো তুমি কালেক্ট করছো সেটা নর্মালি ডিস্ট্রিবিউশন মানে আছে কিনা বা ডিস্ট্রিবিউটেড আছে কিনা সেটারও আলাদা আলাদা টেস্ট করতে হয়। তারপরে সেন্সিটিভ টু আউটলেয়ার্স। আউটলেয়ার্স বলতে বুঝি যে আমরা প্রথমে যেটা বললাম যে ডাটাগুলো থাকবে হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশন, মানে কাছাকাছি ক্লাস্টার করবে, সবার ভ্যালু প্রায় সেম হবে, এরকম একটা কনসেপ্ট। আর আউটলেয়ার হচ্ছে সেই ডাটাটা যেটা সবার সাথে যায় না, তার ভ্যালুটা অনেক বেশি হয়, মানে অনেক দূরে থাকে ক্লাস্টারের জায়গা থেকে, সেটা হচ্ছে আউটলেয়ার। তো যখন এরকম আউটলেয়ার থাকে তখন প্যারামেট্রিক টেস্টটা নর্মালি অতটা বেশি মানে ফ্রুটফুল হয় না। আর এটা হচ্ছে অর্ডিনাল ডাটা নমিনাল ডাটার জন্য কখনো সুইটেবল হয় না। অর্ডিনাল ডাটা বলতে বুঝি আমরা কোনো ডাটা আছে যেটা অর্ডার মেনটেন করে চলে, যেমন সেটা হতে পারে হচ্ছে ফার্স্ট সেকেন্ড থার্ড, এটা হতে পারে। তারপরে নমিনাল ডাটা যেগুলো আছে, যে নমিনাল ডাটা কোনো ফিক্সড অর্ডার মেনটেন করে না, তো এগুলো যদি থাকে তাহলে আমরা প্যারামেট্রিক টেস্টে দেখি। এবার আসতেছে হাইপোথেসিস, যেটা তোমরা অলরেডি জানো, যে সেট অফ অ্যাজাম্পশন যেগুলো স্ট্যাটিস্টিক্যালি প্রুভ করা যায়। তো একটা হচ্ছে নাল হাইপোথেসিস আর একটা হচ্ছে অল্টারনেটিভ হাইপোথেসিস। এই দুইটা জিনিস তোমরা যখন প্যারামেট্রিক টেস্ট নন প্যারামেট্রিক টেস্ট করবা বারবার দেখবা যে তোমাদের অ্যাজিউম করে নিতে হবে যে নাল হাইপোথেসিস একটা ধরতে হবে আর অল্টারনেটিভ হাইপোথেসিস একটা ধরতে হবে। তো আমরা যদি নাল হাইপোথেসিস অ্যাজিউম করি তাহলে ধরতে পারি যে সেখানে ভ্যারিয়েবল গুলোর মধ্যে কোনো অ্যাসোসিয়েশন নেই বা কোনো সিগনিফিকেন্ট ডিফারেন্স নাই। তাহলে অল্টারনেটিভ হাইপোথেসিস যেটা, সেটা হচ্ছে ভ্যারিয়েবল গুলোর মধ্যে অ্যাসোসিয়েশন থাকতে পারে আর সিগনিফিকেন্ট ডিফারেন্সও থাকতে পারে। সেটা কখন আমরা নাল হাইপোথেসিস অ্যাকসেপ্ট করি, যখন আমাদের সিগনিফিকেন্ট লেভেল মানে 5% সিগনিফিকেন্ট লেভেলে আমাদের যদি পি ভ্যালু 0.05 থেকে কম হয়, তাহলে আমরা হচ্ছে বুঝি সেই রেজাল্টটা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট, আমাদের আমাদের নাল হাইপোথেসিস রিজেক্ট হয় তখন। সেই সময় আমাদের অল্টারনেটিভ হাইপোথেসিসটা অ্যাকসেপ্ট করতে হবে। আর ইন কেস যদি আমাদের যে পি ভ্যালুটা পাবো বা টেস্ট রেজাল্টের মধ্যে একটা অপশন থাকবে যে সিগনিফিকেন্ট ভ্যালু, সেটা হচ্ছে আমাদের পি ভ্যালু, সেটা যদি 0.05 থেকে বেশি হয় তাহলে আমরা সেই ক্ষেত্রে নাল হাইপোথেসিস অ্যাকসেপ্ট করব আর হচ্ছে অল্টারনেটিভ হাইপোথেসিস যেটা আছে সেটা রিজেক্ট করব। ঠিক আছে, এ পর্যন্ত কি ক্লিয়ার নাকি সমস্যা আছে কোনো? আচ্ছা, ধরে নিলাম কারোর সমস্যা নেই। তাহলে কমন যে প্যারামেট্রিক টেস্ট গুলো আছে, এখানে আমি মানে অনেকগুলো অ্যাড করি নাই, অনেকগুলো বলতে অনেকগুলাই করছে, আর কিছু আছে যেগুলো আমি অ্যাড করিনি। প্রথম যেটা আছে সেটা জেড টেস্ট, তারপরে ওয়ান স্যাম্পল টি টেস্ট, ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট আছে, পেয়ার স্যাম্পল টি টেস্ট আছে, অ্যানোভা আছে, পিয়ারসন কোরিলেশন আছে, আর হচ্ছে লিনিয়ার রিগ্রেশন যেটা আছে সেটা আছে। তো প্রথমে আসি আমরা হচ্ছে জেড টেস্ট। তো আমরা হচ্ছে জেড টেস্ট কখন করি? ঠিক আছে, যখন আমরা জেড টেস্ট আমরা তখনই করব যখন আমাদের একটা স্যাম্পলের মিন তার পপুলেশন মিনের সাথে আমরা কম্পেয়ার করব। সেই ক্ষেত্রে আমরা জেড টেস্টটা মানে অ্যাপ্লাই করি। সেখানে হচ্ছে তোমার পপুলেশন মিন যেটা আছে সেটা জানা থাকে এক কথায়, আর একটা জানা থাকে না, সেটা আমরা ক্যালকুলেশনের মাধ্যমে বের করে তারপরে আমরা হচ্ছে এটা টেস্টটা করব। আর এখানে একটা জিনিস থাকতে হবে যে ভ্যারিয়েন্স বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যেগুলো, সেগুলো জানা থাকতে হবে। যদি জানা থাকে তাহলে আমরা জেড টেস্ট করতে পারি। এসপিএসএস এ তো ডাটা বসাইলাম, অ্যানালাইসিসে গেলাম, জেড টেস্ট করলাম, হয়ে গেল। আর স্ট্যাটিস্টিক্সে যদি যাই তাহলে আমাদের সেখানে একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে হয় যে জেড ভ্যালু বের করার জন্য এক্স বার মাইনাস হচ্ছে মিউ ডিভাইডেড বাই হচ্ছে তোমার সিগমা ডিভাইডেড বাই হচ্ছে রুট ওভার এন, যেখানে হচ্ছে এক্স বার যেটা সেটা স্যাম্পল মিন, মিউ যেটা আছে সেটা পপুলেশন মিন আছে, আর সিগমা যেটা সেটা হচ্ছে পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এন হচ্ছে স্যাম্পল সাইজ, যে কতটা তুমি স্যাম্পল সিলেক্ট করছো সেটার উপরে এটা বেস করে বানানো হবে। তো অ্যাজাম্পশন এখানে থাকতে হবে অবশ্যই, যেহেতু বলছি প্যারামেট্রিক টেস্ট, তাহলে অ্যাজাম্পশন প্যারামেট্রিক টেস্টের যা আছে সবগুলো প্যারামেট্রিক টেস্টের অ্যাজাম্পশন সেম হবে। নর্মাল ডিস্ট্রিবিউশন থাকতে হবে ডাটাগুলোর মধ্যে, ইকুয়াল ভ্যারিয়েন্স থাকতে হবে ডাটার মধ্যে, আবার ইন্ডিপেন্ডেন্টলি থাকতে হবে তাদের, যে প্রত্যেকটা ডাটা হতে পারে একটা আরেকটা থেকে ইন্ডিপেন্ডেন্ট, এরকম কিছু ডাটা থাকবে। তো জেড টেস্ট যখন আমরা করব তখন আমাদের কিছু স্টেপ ফলো করতে হয়। প্রথম যে স্টেপ সেটা হচ্ছে, প্রথমে বলছি যে হাইপোথিসিস নিয়ে কাজ করতে হবে তোমাদের, যেহেতু এগুলো সব হাইপোথিসিস টেস্টিং এর মেথড।
তাহলে প্রথম যেটা সেটা আমাদের আইডেন্টিফাই করতে হবে নাল হাইপোথিসিস অ্যান্ড অল্টারনেটিভ হাইপোথিসিস। তারপরে আমাদের লেভেল অফ সিগনিফিকেন্স, মানে সিগনিফিকেন্স বলতে বোঝায় যে প্রবাবিলিটি অফ, যেটা বুঝি আমরা যে ট্রু যে নাল হাইপোথিসিস আছে সেটা রিজেক্ট করার যে প্রবাবিলিটিটা সেটা হচ্ছে আমাদের লেভেল অফ সিগনিফিকেন্স। তো সেটা আমরা জেনারেলি 5% ইন্টারভেলে ধরি, 0.05 যেটা। আর তারপরে যেটা আসে আমাদের ক্যালকুলেশন করব, আমাদের জেড ভ্যালুর সাথে কম্পেয়ার করব সেই ক্যালকুলেশন মিনটা। যদি আমরা দেখি যে আমাদের জেড ভ্যালু যেটা আছে সেটার উপরে আমাদের টেবিলে একটা মান থাকবে। তোমরা যখন কাই স্কোয়ার করছো তখন হয়তোবা দেখছো যে স্ট্যাটিস্টিক্স বইয়ে একটা টেবিল থাকতো যেখানে ডিগ্রি অফ ফ্রিডমের সাথে আমরা কম্পেয়ার করে আমাদের রেজাল্টটা বলতাম যে নাল হাইপোথিসিস আমরা অ্যাকসেপ্ট করবো নাকি রিজেক্ট করবো। তেমন জেড টেস্টেরও একটা ক্রিটিক্যাল ভ্যালুর একটা টেবিল আছে, সেটার সাথে কম্পেয়ার করতে হয়। যদি আসি যে টাইপস অফ জেড টেস্ট যেটা আছে, তোমরা এগুলো সবই কিন্তু স্ট্যাটিস্টিক্সে করছো, কনক স্যারের কোর্সে করছো। তো আমি এগুলো একটু ওভার থ্রো করে যাচ্ছি। যে ওয়ান স্যাম্পল জেড টেস্ট যখন হবে তখন একটা সিঙ্গেল স্যাম্পল যেটা থাকবে সেটার মিন আমরা জানবো, সেটা পপুলেশন মিনের সাথে আমরা কম্পেয়ার করব। যদি এরকম করি তাহলে সেটা হচ্ছে ওয়ান স্যাম্পল জেড টেস্ট। আর যদি হচ্ছে স্যাম্পল আমার অনেকগুলো হয়, পপুলেশন আমার যদি অনেকগুলো হয় তখন আলাদা হবে। তাহলে এখানে আমাদের যেগুলো জানা লাগবে যে আমাদের পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সেটা জানা থাকতে হবে, স্যাম্পল সাইজ জেনারেলি 30 থেকে বেশি হতে হবে, আর নর্মালি ডিস্ট্রিবিউটেড থাকতে হবে। তো এখানে একটা আমি এক্সাম্পল দিছি যে একটা কোম্পানি যে ক্লেম করে যে তাদের যে স্মার্টফোন আছে সেটা অ্যাভারেজ ব্যাটারি লাইফ দেয় 12 ঘন্টা। আর একটা কনজিউমার গ্রুপ আছে যেটা 100 ফোন নিয়ে তারা টেস্ট করে তারা পাইলো যে এভারেজ যে ব্যাটারি লাইফ আছে সেটা 11.8 আওয়ার্স। তো এখানে পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যেটা আছে সেটা দেওয়া আছে 0.5 আওয়ার্স। তো আমরা ধরে নিলাম যে হাইপোথিসিস যেটা যে এভারেজ যে ব্যাটারি লাইফ আছে সেটা 12 আওয়ার্স। আর অল্টারনেটিভ হাইপোথিসিস যেটা সেটা আমরা ধরে নিলাম যে এটা যে আমার ব্যাটারি লাইফ আছে সেটা হচ্ছে 12 ঘন্টা না। এবার আমাদের জেড স্কোর যেগুলো আছে সেটাকে আমাদের ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা নর্মালি যদি দেখি যে আমাদের যে এখানে দেওয়া আছে 12 আওয়ার্স, এটাই হচ্ছে আমাদের পপুলেশন যে মিনটা সেটা দেওয়া আছে আমাদের 12 আওয়ার্স, মানে মিউটা দেওয়া আছে। এক্স বার যেটা আছে যে টেস্ট করার পরে যেটা পাইছে সেটা হচ্ছে 11.8 আওয়ার্স, এটা আমাদের এক্স বারের ভ্যালু। আর আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সেটা দেওয়া আছে 0.5 আওয়ার্স। আর আমাদের স্যাম্পল বলে দিচ্ছে যে 100 ফোন নিয়ে তারা টেস্ট করছে, তাহলে আমাদের এন ইকুয়ালটা হচ্ছে 100। তাহলে আমরা যদি আমাদের জেড টেস্টের যে ফর্মুলা আছে সেটাতে যদি আমরা এটা বসাই তাহলে আমরা রেজাল্ট পাই হচ্ছে -4, ঠিক আছে? এখন জেড যেটা হচ্ছে -4, তাহলে সেখানে আমরা যদি যে জানি যে আমাদের ক্রিটিক্যাল ভ্যালু যেটা আছে সেটা হচ্ছে -1.96 থেকে +1.96 হয়, সেটা হচ্ছে 5% সিগনিফিকেন্স লেভেলে। তো আমাদের যেহেতু জেড টেস্টের যে ভ্যালুটা আসে সেটা -4 এই রেঞ্জের মধ্যে পড়ে না, সেজন্য আমরা বলতে পারি যে তাদের যে ক্লেম আছে মানে নাল হাইপোথিসিস ওটা রিজেক্টেড, অল্টারনেটিভ হাইপোথিসিস যেটা আছে সেটা অ্যাকসেপ্ট হবে এই জায়গায়, ঠিক আছে? এখানে আরেকটা এক্সাম্পল দেওয়া আছে যে আমরা যদি ন্যাশনাল এভারেজ ইনকামের সাথে আমাদের পাবনার যদি কোনো ন্যাশনাল ইনকাম যেটা মানে ন্যাশনাল ইনকাম বলতেছি পাবনার মানুষের এভারেজ ইনকাম যদি আমরা কম্পেয়ার করি তাহলে সেখানে আমরা জেড টেস্ট করতে পারবো। তারপরে আসছে টু স্যাম্পল জেড টেস্ট, যেটার আমি কোনো এক্সাম্পল রাখি নাই, তোমরা করছো নর্মালি এগুলা স্ট্যাটিস্টিক্স 2-তে মনে হয় করছো। তো এখানে টু স্যাম্পল জেড টেস্ট যেখানে আছে আমরা এখানে দেখতে পারতেছি যে আমাদের যে আমাদের স্যাম্পল মিন সেখানে এটাও দুটো আছে, আমাদের পপুলেশন মিনও দুইটা আছে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনও দুইটা, স্যাম্পলও দুইটা। এরকম যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা টু স্যাম্পল জেড টেস্ট গুলো করি। তারপরে আসতেছে আমাদের টি টেস্ট, ঠিক আছে? তো টি টেস্ট যেটা আসতেছে সেটা হচ্ছে দুইটা গ্রুপের মধ্যে আমরা হচ্ছে যে কম্পারিজন গুলো করি, সেটা দুইটা গ্রুপ হতে পারে যে একটা ভেরিয়েবলের মধ্যে হতে পারে, মানে একটা ডাটা কলামের মধ্যে থাকতে পারে। আর সেই জায়গায় আমাদের স্ট্যান্ডার্ড যে ডেভিয়েশন আছে সেটা জানা থাকবে না। জেড টেস্টও যা নর্মালি টি টেস্টও প্রায় সেমই, কিন্তু জেড টেস্টে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা জানা থাকে আর টি টেস্টে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন গুলো জানা থাকে না। আর এখানে হচ্ছে নর্মালি স্যাম্পল সাইজ ইন যেটা আছে সেটা 30 থেকে কম হয় জেনারেলি। তাহলে সেই ক্ষেত্রে আমরা টি টেস্ট করি। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি জানা না থাকে, আমরা স্ট্যাটিস্টিক্স বইতে পড়ছিলাম যে কিভাবে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মেজার করি, সেই ফর্মুলাগুলো যদি অ্যাপ্লাই করি সেখান থেকে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মেজার করতে পারবো। তারপরে
যে যেমন জেড এর যে ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করছিলাম, এই ফর্মুলাটা আমরা এখানে অ্যাপ্লাই করলে টি টেস্টের রেজাল্টও পেয়ে যাবো। তো এখানে আমি আর সময় নষ্ট করলাম না। তো টি টেস্টের মধ্যে আবার তিনটা আছে, একটা হচ্ছে ওয়ান স্যাম্পল টি টেস্ট, একটা ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট আছে, আর একটা হচ্ছে পেয়ার স্যাম্পল টি টেস্ট। তো আমরা আসি ওয়ান বাই ওয়ান। যদি আসে যে ওয়ান স্যাম্পল টি টেস্ট যেটা, সেই ক্ষেত্রে আমাদের যে হাইপোথিসিস টেস্টটা, এটা ওয়ান টাইপ অফ হাইপোথিসিস টেস্ট। সেখানে আমরা ডিটারমাইন করব যে একটা আননোন পপুলেশনের সাথে একটা স্পেসিফিক ভ্যালু যেটা আমাদের দেওয়া আছে, একটা নোন কোনো একটা মিন দেওয়া আছে, যদি আমরা একটা আননোন পপুলেশন মিন একটা জানা পপুলেশন মিনের সাথে কম্পারিজন করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে ওয়ান স্যাম্পল টি টেস্ট করতে হবে। আর সেখানে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা জানা থাকবে না। যদি জানা এখানে একটা এক্সাম্পল দিচ্ছে, হেটেরিনিয়া যেটা আছে সেটা হচ্ছে মিক্সোম্যাথোসিস একটা রোগ আছে, সেটার জন্য মানে খরগোশের একটা রোগ, ব্লাড অ্যালবুমিন যেটা আছে সেগুলো মেজার করছে, ঠিক আছে, গ্রাম পার ডেসিলিটারে যেটা। এখন মেজার করে দেখছে যে এখানে যদি দেখি যে অ্যালবুমিন দেওয়া আছে যে 2.50 1.20 এরকম কিছু দেওয়া আছে 10টা র্যাবিটের জন্য। তাহলে সেই ক্ষেত্রে আমরা একটা ভ্যালু ফিক্সড করে দিলাম যে নর্মাল যারা আছে, নর্মাল র্যাবিট যারা, তাদের যে রক্তের অ্যালবুমিনের পরিমাণ আছে সেটা হচ্ছে 3.85 গ্রাম পার ডেসিলিটার। তাহলে এই জানা যে ভ্যালুটা আছে এটার সাথে যদি আমরা এই পুরা যে 10টা র্যাবিটের অ্যালবুমিন আছে সেটার মিন যদি কম্পেয়ার আমরা করতে চাই, তাহলে সেখানে আমরা ওয়ান স্যাম্পল টি টেস্ট করব। এখানে আমরা যদি দেখি যে টেস্ট ভ্যারিয়েবল যেটা আছে সেখানে আমাদের আছে যে অ্যালবুমিন যেটা। এখন কথা হচ্ছে তুমি চাইলে এখানে হাইটও কম্পেয়ার করতে পারো, হাইট অবশ্যই একটা জানা হাইটের সাথে কম্পেয়ার করতে হবে। ওয়েট যদি কম্পেয়ার করতে চাও তাহলে একটা জানা ওয়েট থাকতে হবে, সেই ক্ষেত্রেও আমাদের এখানে ওয়ান স্যাম্পল টি টেস্ট করা পসিবল, সেটা আলাদা আলাদা করতে হবে। এখানে যদি দেখো যে টেস্ট ভ্যালু যেটা আছে সেটা আমরা 3.85 দিছি, যেটা আমাদের জানা ভ্যালু, ঠিক আছে। যদি আমরা জেড টেস্টের যে ফর্মুলা দেখলাম সেখানে মিউ যেটা ছিল সেটাই হচ্ছে 3.85, আর আমরা এখান থেকে যে মিনটা পাবো সেটা হচ্ছে এক্স বার, ঠিক আছে। তো এইটা যদি আমরা নাল হাইপোথিসিস যে অ্যাজিউম করলাম যে যারা এফেক্টেড খরগোশ আছে তাদের যে অ্যালবুমিনের মাত্রা এবার মানে মিন যেটা সেটা 3.85, আর অল্টারনেটিভ হাইপোথিসিস যেটা যে সেটা হচ্ছে 3.85 এর সমান হবে না, সেটা কম বেশি হতে পারে। তো আমরা যদি রেজাল্টটা দেখি, এই জায়গায় আমরা যদি দেখি যে টি এর মান যেটা আছে, টি ভ্যালু যেটা সেটা হচ্ছে -9.672। এখন আমি আসি টি এর ভ্যালুটা পরে বলি। সিগনিফিকেন্ট লেভেল দেখো এখানে কত আছে, 0.0 মানে 0.000, তার মানে ইজ লেস দ্যান 0.05। 5% যে সিগনিফিকেন্স লেভেল আছে তার থেকে কম। তাহলে যদি 5% সিগনিফিকেন্স লেভেলে আমাদের যদি যে পি ভ্যালু যেটা আসছে সেটা যদি কম হয় তাহলে আমরা জানি যে সেই রেজাল্টটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট, তার মানে নাল হাইপোথিসিস সেখানে রিজেক্টেড, আমাদের অল্টারনেটিভ হাইপোথিসিস সেখানে অ্যাকসেপ্ট করতে হবে। তার মানে এখানে আমাদের যে আক্রান্ত যে র্যাবিট গুলো আছে তাদের রক্তের যে অ্যালবুমিনের মাত্রা সেটার যে গড় মান সেটা হচ্ছে আমাদের 3.85 এর সমান না, সেটা ভ্যারি করে, ঠিক আছে। আর আমরা যদি টি ভ্যালুর সাথে কম্পেয়ার করতে চাই, আমি নর্মালি যে টেস্টগুলো করে আমি সবসময় পি ভ্যালুর সাথে কম্পেয়ার করি, কারণ টি ভ্যালুর সাথে যদি আমার কম্পেয়ার করতে হয় আমাকে আবার চার্ট খুলে বসতে হবে যে ডিগ্রি অফ ফ্রিডম যেমন এখানে বলছে 9 এর জন্য আমার টি ভ্যালু কত হবে ওইগুলো আবার চেক করতে হবে, তারপর আমাকে রেজাল্টে ডিসিশন নিতে হবে। তার থেকে পি ভ্যালুর সাথে কম্পারিজন করা ইজি কোয়াইট, যে আমরা যদি 0.05 থেকে কম হয় তাহলে আমরা অল্টারনেটিভ হাইপোথিসিস অ্যাকসেপ্ট করব, আর যদি বেশি হয় তাহলে আমরা হচ্ছে নাল হাইপোথিসিস অ্যাকসেপ্ট করব। তাহলে আমরা যদি টি ভ্যালুর সাথে কম্পেয়ার করতে হয় তাহলে হচ্ছে মডুলাস দিব, মানে মাইনাস থাকলেও সেটাকে আমরা প্লাস হিসেবে কনসিডার করব। ডিগ্রি অফ ফ্রিডম যদি 9 হয় সেক্ষেত্রে আমাদের ক্রিটিক্যাল টি ভ্যালু হয় 1.83। তো এইটা যেহেতু 1.83 থেকে আমাদের টি ভ্যালু যেটা আছে মাইনাসটাকে যদি আমরা ইগনোর করি তাহলে টি ভ্যালু ইজ গ্রেটার দেন 1.83, তাহলে সেই ক্ষেত্রে আমরা হচ্ছে বলতে পারি যে আমাদের অল্টারনেটিভ হাইপোথিসিস অ্যাকসেপ্টেড। আমাদের যে আক্রান্ত র্যাবিট গুলো আছে তাদের রক্তের অ্যালবুমিনের মাত্রা সুস্থ যে খরগোশ আছে তাদের রক্তের অ্যালবুমিনের মাত্রা থেকে আলাদা বা ডিফারেন্স আছে তাদের মধ্যে। এখন কথা হচ্ছে আমি যে ক্রিটিক্যাল ভ্যালু 1.83 পাইলাম কই, এই যে আমরা যদি এই চার্টটা দেখি যে আমাদের ডিগ্রি অফ ফ্রিডম যেহেতু আমাদের স্যাম্পল ছিল 10টা n-1, তার মানে হচ্ছে 9 হচ্ছে আমাদের ডিগ্রি অফ ফ্রিডম, আর আমাদের হচ্ছে সিগনিফিকেন্স লেভেল হচ্ছে 0.05 মানে 5% যেটা আছে। তো আমরা যদি এটা মিলাই তাহলে আমাদের এখানে আসছে 1.83, যেটা আমাদের ক্রিটিক্যাল ভ্যালু। সেই ক্রিটিক্যাল ভ্যালুর সাথে আমি টি ভ্যালুটা কম্পেয়ার করে দেখলাম যে
টি ভ্যালু ইজ গ্রেটার দ্যান আমাদের ক্রিটিক্যাল ভ্যালু 1.83, দ্যাটস ওয়াই উই রিজেক্টেড নাল হাইপোথিসিস। আশা করি বুঝছো এটুকু। তারপরে যেটা আসতেছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট। এই জায়গায় যেটা হবে, ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্টে আমাদের দুইটা আনরিলেটেড ইন্ডিপেন্ডেন্ট গ্রুপ থাকবে। হ্যালো ভাই, হ্যাঁ হ্যাঁ, ভাই ওই আগের এটা একটু আগের স্লাইড ভাই, এটা। ভাই এইখানে ভ্যালু দেওয়া আছে হচ্ছে 1.83 হ্যাঁ হ্যাঁ, আর ওইখানে আছে -9 ভাই, মাইনাস মাইনাস, এই যে এখানে মাইনাসের এটা, জি ভাই, এই যে এখানে দেখো আমি লিখছি মডুলাস লিখছি দেখো, জি থ্যাংক ইউ ভাই। ঠিক আছে? যে আমরা মাইনাসটাকে জাস্ট ইগনোর করবো, সেই জন্য আমি বললাম যে মানে টি ভ্যালু জেড ভ্যালু এগুলোর সাথে কম্পারিজন করতে গেলে চার্ট খুলে বসতে হয়। যেমন কাই স্কয়ার টেস্টের সময় তোমরা জানতে যে এরকম ডিগ্রি অফ ফ্রিডম হলে আমাদের 5% সিগনিফিকেন্ট লেভেলে আমাদের কাই স্কয়ারের ভ্যালু কত হয়, তো ওইগুলো জানা থাকতে হয়। তো সেই ক্ষেত্রে নর্মালি পি ভ্যালুর সাথে কম্পেয়ার করবো, তাহলে হচ্ছে সেটা কোয়াইট ইজি হবে তোমাদের জন্য। আর কোনো কোশ্চেন আছে ওখানে? না ভাই, আচ্ছা, এবার যখন আমরা ওয়ান স্যাম্পল টি টেস্ট করলাম তখন দেখলাম যে একটাই আমার ইন্ডিপেন্ডেন্ট গ্রুপ ছিল যেটা অ্যালবুমিনের মাত্রা, সেটা একটা জানা ভ্যালুর সাথে আমরা কম্পেয়ার করলাম যে 3.85 আমার হচ্ছে যারা সুস্থ খরগোশ আছে তাদের রক্তের অ্যালবুমিনের মাত্রা যেটা। তো যখন আমরা ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট করব তখন আমাদের দুইটা আনরিলেটেড ইন্ডিপেন্ডেন্ট গ্রুপ থাকবে যারা একে অপরের উপর ডিপেন্ড করে না। তো এইরকম যদি হয় তাহলে আমরা সেই জায়গায় হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল টি টেস্ট করব। তো আমরা যদি একটা এক্সাম্পল ধরি যে একটা টিচার আছে, যে টিচার হচ্ছে মানে দেখতে চাই যে এক্সাম রেজাল্ট মেল স্টুডেন্ট আর ফিমেল স্টুডেন্টের মধ্যে হচ্ছে কিরকম ভ্যারি করে, বা মেল স্টুডেন্ট বেশি ভালো করতেছে নাকি ফিমেল স্টুডেন্ট ভালো করতেছে, সেটা জেন্ডারের উপরে ডিপেন্ড করে কিনা এক্সাম পারফরমেন্স যেটা আছে। তো আমরা এখানে যদি দেখি যে ইন্ডিপেন্ডেন্ট গ্রুপ দুইটা হচ্ছে মেল স্টুডেন্ট আর হচ্ছে ফিমেল স্টুডেন্ট, আর এখানে এক্সাম পারফরমেন্স যেটা সেটা ডিপেন্ডেন্ট হতে পারে যে যেহেতু স্টুডেন্টরা এক্সাম দিবে তাহলে এক্সাম যে পারফরমেন্স বা স্কোর সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হবে। তো আমরা এখানে নাল হাইপোথিসিস অ্যাজিউম করতে পারি যে এইচ নট যেটা, যে মেল স্টুডেন্ট আর ফিমেল স্টুডেন্টের মধ্যে হচ্ছে কোনো ধরনের ডিফারেন্স নেই, মানে সবাই ভালো করে, বা খারাপ করলে সবাই খারাপ করে, মডারেট করলে সবাই মডারেট করে। আর অল্টারনেটিভ হাইপোথিসিস যেটা সেটা আমরা অ্যাজিউম করলাম যে মেল স্টুডেন্ট আর ফিমেল স্টুডেন্টের যে পারফরমেন্স সেটা ভ্যারি করে, সেখানে সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে, তাহলে সেগুলো আমাদের টেস্ট করতে হবে। তো আমরা যদি এখানে দেখি যে আমি কিছু একটা ডাটা সেট দিছি, এখানে নর্মালি নাম এ টু টি পর্যন্ত দিছি, জেন্ডার আছে এখানে মেল ফিমেল দুইটা ইন্ডিপেন্ডেন্ট গ্রুপ আছে, একটা হচ্ছে মেল আর একটা হচ্ছে ফিমেল। আর সেখানে আমার টেস্ট স্কোর এখানে দেওয়া আছে যে 25, 30 এভাবে দেওয়া আছে। তো আমরা যদি এখানে দেখি যে গ্রুপ স্ট্যাটিস্টিক্স যেটা আছে, তোমরা যখন এটা রান করবা শিখছো হয়তো বা প্রামাণিক্সের একটা কোর্স ছিল না এসপিএসএস এর ল্যাব, সেখানে তো মনে হয় এই ডাটাগুলোই ছিল, তো সেইগুলো একটু দেখে নিও। তো গ্রুপ স্ট্যাটিস্টিক্স আমি সব রেজাল্টগুলো দিই না এখানে, যেগুলো একটু মেইন সেগুলো আমি এখানে অ্যাড করছি। তো আমরা যদি এখানে দেখি যে মেল স্টুডেন্ট যারা তাদের মিন হচ্ছে 26.72 বা 73, আর ফিমেল স্টুডেন্ট যারা তারা হচ্ছে 27.33। এই দুইটা দেখেও আমরা বলতে পারি যে খুব বেশি ডিফারেন্স নাই, খুবই কাছাকাছি একটা ভ্যালু, এটা দেখে আমরা বলতে পারি যে তাদের মধ্যে কোনো সিগনিফিকেন্ট ডিফারেন্স নাই। আর যদি চাই যে আমরা এটা দেখে বলবো না, আমরা পি ভ্যালু দেখে হচ্ছে ডিসিশনটা মেক করব, তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি দেখি এই জায়গায় যদি দেখো এখানে আছে দেখো সিগনিফিকেন্ট টু টেল যেটা আছে সেটা 0.774 is greater than 0.05, that's why we can accept that null hypothesis, যে সেখানে মেল স্টুডেন্ট ফিমেল স্টুডেন্টের মধ্যে কোনো সিগনিফিকেন্ট ডিফারেন্স নাই, সবাই প্রায় একই রকম রেজাল্ট করে। ঠিক আছে, ক্লিয়ার এটা? আর যদি টি ভ্যালুর সাথে কম্পেয়ার করতে চাও, এই যে এখানে টি ভ্যালু আছে, মাইনাস কত আছে, মাইনাসটাকে ইগনোর করবা। ডিগ্রি অফ ফ্রিডম আমার ডাটার সাথে আমাদের 0.05 যে সিগনিফিকেন্ট লেভেল অথবা 95% কনফিডেন্স লেভেল যেটা আছে সেটার সাথে কম্পারিজন করবা, করে হচ্ছে ডিসিশন মেক করতে পারবা যে আমার রেজাল্টটা নাল হাইপোথিসিস অ্যাকসেপ্ট করতে হবে নাকি আমার অল্টারনেটিভ হাইপোথিসিসটাকে অ্যাকসেপ্ট করতে হবে। আশা করি বুঝছো এটা। এবার আসছে পেয়ার স্যাম্পল টি টেস্ট। কোনো একটা ঘটনার যদি মানে দুইটা ঘটতে পারে, যেমন আমরা যদি ধরি যে সকাল বিকাল, ঠিক আছে, সকাল বিকাল একটা দিনের দুইটা ঘটনা ধরতে পারো, বা আরেকটা ধরতে পারো যে প্রি টেস্ট পোস্ট টেস্ট যেটা আছে, একবার মানে টেস্ট করার আগে আর একবার টেস্ট করার পরে, এরকম যদি তো কোনো জায়গায় আমাদের
স্যাম্পেলের মানে কম্পারিজন করতে হয়, সেই ক্ষেত্রে আমরা পেয়ার্ড স্যাম্পল টি টেস্ট করি। সেটা আবার নর্মালি টুইন স্টাডিজও বলা হয়, ঠিক আছে। সেটার মধ্যে আমরা মানে কম্পারিজন করে দেখি যে তাদের মধ্যে কোনো ডিফারেন্স আছে কিনা, আর ডিফারেন্স যদি না থাকে তাহলে সেটা আলটিমেটলি জিরো হয় কিনা, এটা আমরা দেখতে চাই। তো এখানে ধরলাম যে একটা এক্সাম্পল যে একটা টিচার আছে, সে একটা নতুন টিচিং মেথড মানে কি করছে, মানে শিখাইতে যাচ্ছে। এখন তিনি এই টিচিং মেথডটা অ্যাপ্লাই করার আগে স্টুডেন্টদের টেস্ট নিছে, আর এই টিচিং মেথডটা অ্যাপ্লাই করার পরে হচ্ছে তিনি আবার ওনাদের মানে স্টুডেন্টদের এক্সাম নিছে। এখন এক্সাম নেওয়ার পরে আর আগে মানে টিচিং মেথড শেখানোর আগে যে এক্সামটা নিল, সেইটার মধ্যে কোনো ধরনের ডিফারেন্স আছে কিনা, তারা একই রকম ভাবে স্কোর পাচ্ছে কিনা বা কম বেশি আছে কিনা, সেইটা হচ্ছে দেখার জন্য আমরা এখানে পেয়ার্ড স্যাম্পল টি টেস্ট করি। তো এখানে আমি কোশ্চেনটাও রাখছি ওইভাবে যে ইজ দেয়ার এনি সিগনিফিক্যান্ট ডিফারেন্স অফ টেস্ট স্কোর আফটার অ্যাপ্লাইং দ্য নিউ মেথড। তাহলে এখানে আমরা নাল হাইপোথিসিস যেটা আছে সেটা অ্যাজিউম করতে পারি যে সিগনিফিক্যান্ট ডিফারেন্স নাই, যে যখন আমরা টিচিং মেথডে অ্যাপ্লাই করলাম তারপরেও যে টেস্ট স্কোর পাইছে আর টিচিং মেথড অ্যাপ্লাই করার আগেও যে টেস্ট স্কোর পাইছে প্রায় সেম। আর অল্টারনেটিভ হাইপোথিসিস যে অবশ্যই কোনো ডিফারেন্স আছে, যে নতুন টিচিং মেথড হতে পারে সেটা ভালো রেজাল্ট করছে অথবা খারাপ রেজাল্ট করতে পারে, এটাও হতে পারে। তো আমরা যদি দেখি এই যে ডাটা সেটটা যদি দেখো যে বিফোর অ্যান্ড আফটার টিচিং মেথডটা শেখানোর আগে এক্সাম নিছে তখন যে টেস্ট স্কোরটা পাইছে, আর টিচিং মেথড অ্যাপ্লাই করার পরে যে টেস্টটা নিছে সেটার টেস্ট স্কোর এখানে আছে। তো আমরা যদি দেখি সেখানে অবশ্যই ডিফারেন্স আছে। যদি আমরা করি 25 - 36 তাহলে -11, এভাবে আমাদের ডিফারেন্স আসবে অবশ্যই আগে থেকে পরে। তাহলে আমরা যদি এই জায়গায় দেখতে চাই যে কোরিলেশন যেটা আছে, তোমরা তো কোরিলেশন মনে হয় করছো, কোরিলেশন দেখো আছে 0.679, তার মানে একটা মডারেট কোরিলেশন আছে দুইটার মধ্যে, যে টিচিং মেথড অ্যাপ্লাই করার আগের যে টেস্ট এক্সাম হইলো সেটার স্কোর আর হচ্ছে পরের যে টেস্টটা নিল সেটার মধ্যে একটা সিগনিফিকেন্ট কোরিলেশন আছে। এবার যদি আমরা চাই যে আমরা এখন ডিসিশন মেক করব যে আসলে কোনো ধরনের সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে কিনা, তখন আমরা যে মানে আমাদের পিয়ার স্যাম্পল যে স্যাম্পল টেস্ট আছে সেখানে আমরা পি ভ্যালু যেটা দেখলাম সেটা হচ্ছে 0.000, তার মানে সেটা হচ্ছে আমাদের যে নাল হাইপোথিসিস 0.05 থেকে কম, তার মানে আমাদের নাল হাইপোথিসিস রিজেক্টেড। সেখানে আমাদের অল্টারনেটিভ হাইপোথিসিস যেটা আছে সেটা আমরা অ্যাকসেপ্ট করব, তার মানে আমাদের হচ্ছে সিগনিফিকেন্ট ডিফারেন্স আছে, যে আমরা মানে টিচিং মেথড যেটা আছে নতুন যেটা করছে সেটা অ্যাপ্লাই করার পরে টেস্ট স্কোর যেটা আছে আগের থেকে হয়তো বেশি পাইছে এরকম। আর এখানে দেখলেও বোঝা যাচ্ছে যে আগের থেকে বেশি পাইছে। সেটা তো তোমাদের স্ট্যাটিস্টিক্যালিও অবশ্যই দেখাইতে হবে যে এটা আমি অ্যাকসেপ্ট করব নাকি এটা আমি কি রিজেক্ট করব। ক্লিয়ার? কোনো সমস্যা আছে? টি টেস্টে সমস্যা না থাকলে আমি অ্যানোভাতে চলে গেলাম। অ্যানোভা হচ্ছে অ্যানালাইসিস অফ ভ্যারিয়েন্স, এটা করছো তোমরা মনে হয়, করার কথা না করলে এখন একটু দেখে নাও। যে যখন আমরা টি টেস্ট করলাম তখন নর্মালি দেখলাম যে দুইটা ইন্ডিপেন্ডেন্ট গ্রুপ ছিল, যেমন মেল ফিমেল দুইটা ইন্ডিপেন্ডেন্ট গ্রুপ ছিল, সেটার আমরা কম্পারিজন করতেছিলাম। আর ওয়ান ওয়ে অ্যানোভা বা অ্যানোভা টেস্ট যেটা, সেটা হচ্ছে 3 অর মোর গ্রুপ থাকবে, ইন্ডিপেন্ডেন্ট গ্রুপ। টি টেস্টে থাকে দুইটা ইন্ডিপেন্ডেন্ট গ্রুপ, আর অ্যানোভাতে থাকবে হচ্ছে 3 অথবা তার থেকে বেশি। যদি থাকে তাহলে আমরা সেখানে অ্যানোভা টেস্ট করি। আর এখন যেটা আসতেছে সেটা হচ্ছে ওয়ান ওয়ে অ্যানোভা। অ্যানোভারও কিছু টাইপস আছে, রিপিটেড ওয়ান ওয়ে অ্যানোভা আছে, ওয়ান ওয়ে অ্যানোভা আছে, তারপরে আরো আছে কিছু। তাহলে যে ওয়ান ওয়ে অ্যানোভা যেটা আছে সেখানেও মানে নর্মালি যে ডেফিনিশনটা লিখছি এটা ওয়ান ওয়ে অ্যানোভারই ডেফিনিশন এখানে, যে এটাও একটা হাইপোথিসিস টেস্টের মেথড। সেখানে মোর দ্যান 2 গ্রুপস থাকবে, 3 অথবা হতে পারে অথবা তার থেকে বেশি থাকতে পারে, ইন্ডিপেন্ডেন্ট গ্রুপ হতে হবে, তাহলে সেখানে আমরা ওয়ান ওয়ে অ্যানোভাটা করতে পারবো। যেমন এখানে আমি একটা এক্সাম্পল দিছি যে রিসার্চার ওয়ান্ট টু কম্পেয়ার দ্য ইফেক্টিভনেস অফ 3 ডিফারেন্ট টিচিং মেথডস, লেকচার, ডেমনস্ট্রেশন অ্যান্ড ডিসকাশন অন স্টুডেন্ট টেস্ট রেজাল্ট। তাহলে হচ্ছে 3টা টিচিং মেথড আছে, যেটা 3টা ইন্ডিপেন্ডেন্ট গ্রুপ হতে পারে, একটা লেকচার, একটা ডেমনস্ট্রেশন আর একটা হচ্ছে ডিসকাশন। এই 3টা টিচিং মেথডের জন্য আমাদের স্টুডেন্টের টেস্ট রেজাল্ট বা এক্সাম রেজাল্ট কিরকম ভ্যারি করতেছে সেটা যদি আমরা বের করতে চাই তাহলে সেখানে আমরা করব হচ্ছে ওয়ান ওয়ে অ্যানোভা। তাহলে অবশ্যই সেখানে নাল হাইপোথিসিস যেটা আছে সেটা অ্যাজিউম করতে হবে, যে ধরে নিলাম দেয়ার ইজ নো সিগনিফিক্যান্ট ডিফারেন্স, মানে 3টা টিচিং মেথডের মধ্যে কোনো ডিফারেন্স নাই, সবাই একই রকম রেজাল্ট করে 3টা অ্যাপ্লাই করলাম। আর অল্টারনেটিভ হাইপোথিসিস ধরলাম যে
কমপক্ষে একটা টিচিং মেথডের রেজাল্ট যেটা আসবে, মিন যেটা আসবে সেটা হচ্ছে ডিফারেন্ট। কমপক্ষে একটা, সেটা তিনটা আলাদাও হতে পারে, কিন্তু কমপক্ষে অবশ্যই একটাকে আলাদা হইতে হবে। তো আমরা যদি দেখি, আমরা টি টেস্ট যখন করছিলাম স্কোরে রাখছিলাম, কিন্তু সেখানে ছিল মেল ফিমেল, দুইটা ইন্ডিপেন্ডেন্ট গ্রুপ ছিল। আর এখানে তিনটা ইন্ডিপেন্ডেন্ট গ্রুপ আছে। যে টিচিং মেথড আমি রাখছি লেকচার, ডেমনস্ট্রেশন আর ডিসকাশন, তার জন্য এখানে টেস্ট স্কোর আছে কিছু। তাহলে আমরা যদি দেখি যে এটা অ্যানোভা যদি রান করি, যখন তোমরা এসপিএসএস এ করবা অ্যানালাইসিসে যে কম্পেয়ার মিনস যেখানে আছে সেখানে এইগুলো করা লাগে, যেমন অ্যানোভা, জেড টেস্ট, টি টেস্ট, সব কম্পেয়ার মিনস এর ওখানে দেখবা পাবা। তাহলে আমরা যদি দেখি যে সিগনিফিকেন্ট যে পি ভ্যালু, যেটা সিগনিফিকেন্ট লেখা মানে সেটা হচ্ছে পি ভ্যালু, সেটা হচ্ছে 0.000, তার মানে হচ্ছে 0.05 থেকে কম। তাহলে সেক্ষেত্রে আমরা নাল হাইপোথিসিস যেটা আছে সেটা রিজেক্ট করব, অল্টারনেটিভ হাইপোথিসিসে অ্যাকসেপ্ট করব। তার মানে কমপক্ষে এমন একটা মেথড আছে যেটা হচ্ছে বাকি দুইটা থেকে আলাদা। তো এইটা কোনটা আলাদা সেটা বোঝার জন্য আমরা আবার একটা টেস্ট করি, সেটার নাম হচ্ছে পোস্ট হক টেস্ট। যখন অ্যানোভা টেস্টটা রান করবা সেখানে অপশন আছে যে এই মানে কোনটা আলাদা ভ্যারি করতেছে সেটা জানার জন্য আমরা এখানে পোস্ট হকটা সিলেক্ট করবো। আরো অনেক টেস্ট আছে, এলএসডি টেস্ট আছে, তোমরা চাইলে ওইটাও রান করতে পারো। তো জেনারেলি আমি পোস্ট হকটা করছি এই জায়গায়। তো আমরা যদি মেথড আছে যেটা বাকি দুইটা থেকে ভ্যারি করে, কিন্তু কোনটা ভ্যারি করে সেটা জানার জন্য আমাদের পোস্ট হক টেস্টটা দেখতে হবে। তাহলে আমরা যদি আসি যে লেকচার ডেমনস্ট্রেশন, লেকচার আর ডেমনস্ট্রেশনের মধ্যে দেখো সিগনিফিকেন্ট যে ডিফারেন্স আছে সেটা হচ্ছে 0.092, তার মানে সেটা 0.05 থেকে বেশি। তার মানে নাল হাইপোথিসিস এই জায়গায় অ্যাকসেপ্ট হবে, এদের মধ্যে কোনো ধরনের পার্থক্য নাই। লেকচার নিলেও যেরকম হয় মানে টিচিং মেথডে, ডেমনস্ট্রেশনেও প্রায় সেম রকম হয়। এবার যদি আসি লেকচার আর ডিসকাশনে, সেটার সিগনিফিকেন্ট ডিফারেন্স দেখলাম, মানে পি ভ্যালু যেটা আসে সেটা দেখলাম 0.0 মানে 0.00, তার মানে সেটা 0.05 থেকে কম। এই ক্ষেত্রে আমাদের অল্টারনেটিভ যে হাইপোথিসিস আছে সেটা আমরা অ্যাকসেপ্ট করব। তার মানে লেকচার আর ডিসকাশন মেথডের মধ্যে পার্থক্য আছে, যে কোনো একটাই ভালো করে। ঠিক আছে, কোনটাই ভালো করে সেটাও বোঝা সম্ভব, যে লেকচারে বেশি ভালো করতেছে না ডিসকাশনে বেশি ভালো করতেছে, সেটাও এখানে বোঝা সম্ভব। তো আমরা আসি ওটা কিভাবে বুঝবো সেটাও বলে দিচ্ছি। ডেমনস্ট্রেশন আর লেকচারের মধ্যে দেখো 0.092, 0.05 থেকে বেশি, তার মানে কোনো ধরনের ডিফারেন্স নাই এই দুইটার মধ্যে। আর ডেমনস্ট্রেশন আর ডিসকাশন এটার মধ্যেও যদি আসো দেখো 0.037, মানে 0.05 থেকে কম। তার মানে ডেমনস্ট্রেশন আর ডিসকাশনের মধ্যেও সিগনিফিক্যান্ট ডিফারেন্স আছে। তার মানে আমরা বুঝতে পারলাম যে ডিসকাশনের সাথে লেকচারেরও পার্থক্য আছে, আবার ডেমনস্ট্রেশনের পার্থক্য আছে। এখন যদি বুঝতে চাই যে কোনটা ভালো, এখন যদি দেখো যে ডিসকাশনের মিন আছে কত, 10.45 লেকচারের সাথে, আর ডিসকাশনের মিন হচ্ছে ডেমনস্ট্রেশনের সাথে আছে 5.57। এটা পজিটিভ ভ্যালু যেহেতু, তার মানে ডিসকাশন যে মেথডটা আছে সেটা কোয়াইট বেটার দ্যান লেকচার অ্যান্ড ডেমনস্ট্রেশন। আর যদি বলতে চাও যে আমি কেন লেকচারকে ভালো বললাম না, তুমি যদি লেকচার মেথড দেখো, লেকচার ডেমনস্ট্রেশনের সাথে মাইনাসের দিকে যায়, তার মানে ডেমনস্ট্রেশনের সাথে অতটা ভালো যায় না। আবার লেকচার ডিসকাশনের থেকে দেখো -10 আছে, তার মানে ওইটা হচ্ছে ওর থেকে খারাপ ওই মেথডটা। তাহলে এখান থেকেও বোঝা পসিবল যে কোনটা ভ্যারি করতেছে আর কোন মেথড ভালো বা কোন রেজাল্ট আমার আলটিমেটলি ভালো, সেটাও বোঝা এখান থেকে পসিবল। এবার যদি আসি যে টু ওয়ে অ্যানোভা, এখানে দেখলাম যে একটাই কিন্তু ইন্ডিপেন্ডেন্ট গ্রুপ ছিল, যেমন মেথড লেকচার, ডেমনস্ট্রেশন, ডিসকাশন, এটা কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট গ্রুপ যার মধ্যে কিন্তু আবার আলাদা আলাদা ছিল, ক্যাটাগরি ছিল। আর স্কোর যেটা আছে সেটা ছিল ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। তাহলে যদি আমার কোনোভাবে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকে, দুইটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল একটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের উপর মানে ইনফ্লুয়েন্স করবে, তাহলে সেই ক্ষেত্রে আমরা টু ওয়ে অ্যানোভাটা রান করি। তাহলে এক্সাম্পল ধরলাম যে একটা এক্সাম স্কোর, মানে এক্সাম স্কোর হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, সেটা লেভেল অফ এংজাইটি, স্টুডেন্টদের লেভেল অফ এংজাইটি আর কোন টিচার পড়াইছে সেইটার উপরে ডিপেন্ড করে কিনা, বা সেটা দ্বারা ইনফ্লুয়েন্সড হয় কিনা, সেটা বুঝতে গেলে আমাদের টু ওয়ে অ্যানোভাটা করতে হবে। তাহলে নাল হাইপোথিসিস যেটা আছে সেটা আমরা অ্যাজিউম করব যে এক্সাম স্কোর যেটা আছে সেটা এংজাইটি আর টিচার দুইটার পরেই ডিপেন্ডেন্ট না। আর অল্টারনেটিভ হাইপোথিসিস যেটা, সেটা হচ্ছে এংজাইটি আর টিচার দুইজনই, মানে উভয়ই হচ্ছে আমাদের এক্সাম স্কোরকে ইনফ্লুয়েন্স করে। তো সেটা আমরা বুঝতে চাইলে আমাদের একটা এক্সাম্পল এখানে আছে, যেমন এংজাইটি যেটা আছে, দেখো এংজাইটি এটা হচ্ছে আমাদের একটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, যেখানে দেখো মোর দ্যান 2
ইয়েস ক্যাটাগরি আছে, যেমন নান, সাম, লর্ডস, ঠিক আছে। আর যদি আসি আরেকটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, সেখানে কিন্তু আমার দুইটা ভ্যারিয়েবল আছে, মানে দুইটা আলাদা আলাদা ক্যাটাগরি আছে। অবশ্যই এটা মনে রাখবা, যখনই আমরা বললাম যে অ্যানোভা টেস্ট আমরা কখন করি, যখন মোর দ্যান টু ইন্ডিপেন্ডেন্ট গ্রুপ থাকবে, অ্যাটলিস্ট একটাতে যেন দুইয়ের বেশি থাকে, আরেকটাতে দুইটা থাকলেও মানে সমস্যা নেই। একটাতে তুমি যদি দেখো যে এংজাইটিতে কিন্তু তিনটা ইন্ডিপেন্ডেন্ট গ্রুপ আছে, যেমন নান, সাম, লর্ডস, তাহলে আরেকটাতে দুইটা থাকলে আমার সমস্যা নাই। এখন যেটা আছে আমাদের রেজাল্টটা, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল এংজাইটি আর টিচার দুইজনই স্কোরকে প্রভাবিত করে কিনা, খারাপ রেজাল্ট হলো ভালো রেজাল্ট হলো, এটাকে কিভাবে জাস্টিফাই করা যায় সেটা আমরা যদি দেখি, যে ডিসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স আমরা যদি দেখি, তাহলে এংজাইটি লেভেল যদি নান যাদের, এই টিচার পড়াইছে যাদের, তাদের এভারেজ যে রেজাল্ট সেটা হচ্ছে 26.67, বি টিচার যাদের পড়াইছে তাদের রেজাল্ট হচ্ছে 28, মানে এভারেজ। যাদের হচ্ছে এংজাইটি লেভেল হচ্ছে সাম, তাদের ক্ষেত্রে এ টিচার যাদের পড়াইছে তাদের হচ্ছে যে রেজাল্ট আসছে সেটা 31 আসছে এভারেজ, বি টিচারদের যাদের আসছে 36। তাহলে এখান থেকে দেখলে নর্মালি বুঝতে পারবা যে বি টিচার যারা পড়াইছে তারা একটু কোয়াইট ভালো রেজাল্ট করছে এ টিচার থেকে, সেটা এংজাইটি লেভেল যতই থাকুক না কেন। তো আমরা যদি আসি যে আমরা ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স বুঝবো না, আমরা ডিরেক্টলি বুঝতে চাই যে দুইটাই আমাদের স্কোরকে প্রভাবিত করে কিনা। তো আমরা যদি দেখি যে এংজাইটি যেটা আছে, এই এংজাইটি বরাবর যদি যাও, দেখো সিগনিফিকেন্ট যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে কত, 0.33, তার মানে এটা 0.05 থেকে কম। তার মানে এংজাইটি অবশ্যই স্কোরকে প্রভাবিত করে, একা একাই করে। এংজাইটি আলাদাভাবে স্কোরকে কিন্তু প্রভাবিত করে। আবার যদি আসো টিচার, কোন টিচার পড়াইছে এইটার উপরে যদি তুমি দেখো, তাহলে হচ্ছে আমাদের যে পি ভ্যালু আছে সেটা হচ্ছে 0.901। তার মানে 0.901 মানে 0.05 থেকে বেশি। তার মানে নাল হাইপোথিসিস এটাকে অ্যাকসেপ্ট করতে পারবো যে আমাদের টিচার আলাদাভাবে স্কোরকে কোনোভাবে প্রভাবিত করে না। তো এটা গেল একটা, তাহলে কি একটা আমার ইন্ডিপেন্ডেন্ট গ্রুপ যেটা আছে বা ভ্যারিয়েবল, সেটা আমাদের স্কোরকে প্রভাবিত করতেছে আলাদাভাবে। আর আরেকটা যে গ্রুপ আছে সেটা কিন্তু আলাদাভাবে টেস্ট স্কোরকে আমাদের প্রভাবিত করছে না। এবার যদি আসি যে দুইটা একসাথে করে কিনা, যেটা আমরা অ্যাজাম্পশনেও নিচ্ছি যে দুইজনই একসাথে টেস্ট স্কোরকে প্রভাবিত করে কিনা। তো এখানে দেখো এনজাইটি স্টার টিচার দেওয়া আছে, মানে দুইটার ক্রস ওভার যেটা আছে সেটার ভ্যালু দেখা হচ্ছে 0.047, তার মানে 0.05 থেকে কম। সেই ক্ষেত্রে আমাদের নাল হাইপোথিসিস মানে রিজেক্টেড হবে, কারণ আমাদের যে রেজাল্ট সেটা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট। দ্যাটস ওয়াই সেখানে আমাদের অল্টারনেটিভ হাইপোথিসিস অ্যাকসেপ্ট করতে পারবো। তার মানে এংজাইটি টিচার দুইটা যখন কম্বাইন হচ্ছে একসাথে, তখন সেটা স্কোরকে প্রভাবিত করতে পারে, ঠিক আছে। তো এটা গেল আমাদের হচ্ছে 2A যে অ্যানোভা আছে। পিয়ারসন কোরিলেশন আমি তোমাদের অতটা বুঝাইতে যাচ্ছি না, কারণ তোমরা পড়ছো, এটা হচ্ছে বিজনেস স্ট্যাটিস্টিক্সে, যেখানে দুইটা ভ্যারিয়েবল থাকে, দুইটা ইন্ডিপেন্ডেন্ট গ্রুপ থাকে, একটা এক্স একটা ওয়াই যদি ধরি, সেই জায়গার মিন গুলো বের করে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সাথে কম্পারিজন করে আমরা হচ্ছে আর এর ভ্যালুটা বের করি। তো আর বলতে আমরা বুঝি যে পিয়ারসন কোরিলেশনের যে ভ্যালু সেটা আমরা জানি যে -1 থেকে +1 পর্যন্ত মানে রেঞ্জ যেটা আছে। তো +1 যেটা সেটা হচ্ছে পারফেক্ট পজিটিভ রিলেশনশিপ, স্ট্রং রিলেশনশিপ। আর -1 যেটা সেটা ডিনোট করে হচ্ছে পারফেক্ট নেগেটিভ যে রিলেশনশিপ সেটা। আর এখানে কিছু চার্ট দেওয়া আছে যে আমাদের কোন রেঞ্জে গেলে আমাদের হচ্ছে কোরিলেশনকে আমরা কি বলি। যেমন 0.80 থেকে 1 যদি থাকে সেটাকে আমরা বলি ভেরি স্ট্রং পজিটিভ কোরিলেশন। 0.60 থেকে যদি 0.79 হয় তাহলে সেটা স্ট্রং পজিটিভ রিলেশন। তো এটা আমি আলাদাভাবে কোনো এক্সাম্পল আমি করে দেখাইনি, যে ওখানে যেমন আমরা ধরতে চাচ্ছি যে মানে একটা এক্সাম্পল, যে এ ম্যানেজার ওয়ান্ট টু সি ইফ দেয়ার ইজ এ রিলেশনশিপ বিটুইন দ্য নাম্বার অফ আওয়ার্স এমপ্লয়েজ স্পেন্ড ইন ট্রেনিং অ্যান্ড দেয়ার মান্থলি সেলস পারফরমেন্স। যে ট্রেনিং এর পিছনে যত সময় খরচ করতেছে সেইটার সাথে তাদের সেলস পারফরমেন্সের মধ্যে কোনো কোরিলেশন আছে কিনা। তো আমরা ট্রেনিং আওয়ার্স ধরতে পারি এক্স, আর সেলস ভলিউম যেটা আছে সেটা ওয়াই ধরতে পারি। তো আমরা মনে করো ক্যালকুলেশন করে পাইলাম হচ্ছে আর এর ভ্যালু 0.85, তাহলে সেখানে যেহেতু 1 এর কাছাকাছি সেখানে একটা স্ট্রং পজিটিভ কোরিলেশন এক্সিস্ট করে। রিগ্রেশনও জানো যে রিগ্রেশন হচ্ছে তোমার কোরিলেশন যেটা সেটা হচ্ছে ডিগ্রি অফ রিলেশনশিপ, আর রিগ্রেশন যেটা সেটা হচ্ছে কজ অ্যান্ড ইফেক্ট। রিলেশনশিপটা হলো কিন্তু সেটার কজ অ্যান্ড ইফেক্ট কি, কার প্রভাবে কে হচ্ছে রিলেশনশিপটার মধ্যে আসতেছে, এরকম একটা কনসেপ্ট, সেটা আমাদের রিগ্রেশন। জেনারেল যে ফর্মুলা এটা পড়ছো যে y = a + bx, যেখানে a হচ্ছে আমাদের স্লপ, b হচ্ছে ভ্যারিয়েবল, এরকম কিছু ছিল।
এখানে এক্সাম্পল দেওয়া আছে। আর যদি আর একটু ভালো করে ডিটেল দেখতে চাও তাহলে বিজনেস স্ট্যাটিস্টিক্স এর যে বইটা ছিল এসপি গুপ্তা, সেখান থেকে একটু দেখে নিও যে কোরিলেশন আর রিগ্রেশন যখন এসপিএসএস এ করবা তখন তো একবারই করা যায়, কিন্তু যদি তোমাদের কোর কনসেপ্ট গুলো বোঝা থাকে তাহলে তোমরা ইজিলি তোমাদের যে রেজাল্টটা আসবে এসপিএসএস এ সেটাকে ইন্টারপ্রেট করতে পারবা। আর যদি তোমাদের কনসেপ্ট গুলো ক্লিয়ার না থাকে, তোমাদের স্ট্যাটিস্টিক্স যদি ভালো করে বোঝা না থাকে, তাহলে কিন্তু যে রেজাল্ট গুলো আসবে সেগুলো কিন্তু কম্পেয়ার করতে পারবে না, সেগুলো থেকে ডিসিশন মেক করতে পারবে না আলটিমেটলি। আর এখানে আছে যে ওই সামারিটা, যে কখন আমরা কোন টেস্ট গুলো ইউজ করব। যখন এই যে বললাম যে মিন, যখন পপুলেশনের সাথে আমরা করব, কম্পেয়ার করব, সেখানে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন জানা থাকলে জেড টেস্ট, না থাকলে সেখানে টি টেস্ট। এগুলো নর্মাল। কোনো কোশ্চেন আছে? কারো কি কোনো কোশ্চেন আছে? না ভাই। নন প্যারামেট্রিকেও কি দেখাবো এখন? ভাই আমাদের হাতে আসলে সময় খুব কম, আমাদের হাতে মাত্র 13 মিনিট আছে মিটিং এর। মানে যদি করতে চাস তাহলে আরেকটা মিটিং লিংক খুলতে হবে, না হলে অন্যদিন করা লাগবে, সেটা তোদের উপর ডিপেন্ড করতে চায় ওরা কবে করবে। তো ভাই আরেকদিন করি তাহলে। আচ্ছা ঠিক আছে তাহলে। আপনি একটা তোদের সময় মানে দিন। টিকিট ডেট কবে? স্যার আমাকে বলছিল যে স্যারকে জানাইতে। ভাই ওই তারপরে সিটির ডেটটা ওটা কনফার্ম হয় না, রিসার্চ মেথোলজির এটা একটা সিটি আছে যেটা ডেট কনফার্ম হয় না। আচ্ছা ঠিক আছে তাহলে আমাকে মানে কবে তোরা মানে আরেকটা আছে নন প্যারামেট্রিক টেস্ট যেটা, আচ্ছা আচ্ছা সেটা এটার অল্টারনেটিভ, এটা যদি ভালো করে বুঝিস ওটাও বুঝতে পারবি আশা করি। জি ভাই। তারপরে হচ্ছে আমাকে জানিস যে কবে জি করবি। ভাই আমি হচ্ছে আপনার সাথে খুব আর শীঘ্রই আজকের মতো যেন ভুলে যাস না, তাহলে স্যার আমার পরে আবার গাল পারবে না। না 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 ভাই। ঠিক আছে, মানে এমনি বুঝতে পারছিস তো, মানে মাথার উপর দিয়ে গেছে কিনা আমি জানি না। না ভাই একটু দেখিস, দেখলে বুঝতে পারবি যে এই জিনিসগুলো ইজি, কিন্তু ভাই আপনি যতক্ষণ হচ্ছে না এগুলো আমি। ওই হ্যাঁ, সাইটটা একটু যদি আমাদের দিয়ে দিতেন তাহলে ভালো হতো। হ্যাঁ আমি স্লাইড দিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে।